মনে হচ্ছে সই। নতুন বউ বললো বটে যে এমনি মাথাটা ঘুরে গেছে, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আরে মাথা ঘুরছে? আরে সই, মাথা ঘোরা ছাড়া আর অন্য কোনো লক্ষণ দেখলি? না তেমন তো তুই এ কথা বলছিস কেন? আসলে আসলে জানিস, গুরুদেব বলেছিলেন যে ওদের বিয়ের 128 দিনের মাথায় ওই মেয়েটার অশুভ প্রভাবে আমার অপূর্ব মৃত্যু যোগ আছে। শুনে তো আমার আমার প্রাণটা করে যায়। তারপর আমি গুরুদেবকে অনেক অনুনয় বিনয় করে তারপরে উনি আমাকে একটা বিধান দিলেন। কি বিধান দিলেন? আমি তোকে যে কথা বলতে যাব সেই কথাটা যেন কাক পক্ষীতেও টের না পায়। আরে বাবা, কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না, তুই বল না। আসলে গুরুদেব আমাকে একটা ওষুধ দিয়ে বললেন যে এটা শরবত বা ডাবের জলের সঙ্গে মিশিয়ে ওই মেয়েটাকে খাইয়ে দিতে। আমি ঠিক বুঝতে পারলাম না, তাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে এর ফলটা কি হবে। কি বললেন গুরুদেব? নতুন বউ আচার বিচার মানবে না বলেই কি ওই ওষুধ দিয়েছিলেন যাতে অপূর্বর মৃত্যুযোগটা কেটে যায়? গুরুদেব একটা চরম ওষুধ দিয়েছিলেন। বললেন যে টাটকা ফুল যেমন বাসি হয়ে ঝরে পড়ে যায়, ঠিক তেমনি এই ওষুধের প্রভাবে ওই মেয়েটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তারপর গুরুদেবের কথা মতো আমি ওষুধটা ডাবের জলে মিশিয়ে না ঝর্ণাকে দিয়ে ওই মেয়েটাকে খাইয়ে দিয়েছি। এখন শুধু অপেক্ষা। তাই তুই যখন এসে বললি না যে ওর মাথা ঘুরছে, আমি ভাবলাম গুরুদেবের ওষুধটা বোধহয় এবার কাজ দিতে শুরু করেছে। সে কি, আমি তো ভাবছিলাম অন্য কথা। তাহলে তো ভালো করে লক্ষ্য রাখতে হবে, অপূর্বর কাঁধে ঝুলে পড়ার কারণটা আমাকে দেখতে হবে। অন্য কারো পাপ তো ছেলের মাথায় চাপিয়ে দিতে চাইছি। আরে সই, গুরুদেবের কথা কখনো মিথ্যে হতে পারে না। আর যা দেখবি সব আমাকে এসে বলবি, আমি গুরুদেবকে গিয়ে সব জানিয়ে আসবো। এই অপূর্বটা তাড়াতাড়ি ফিরে এসে না সব গন্ডগোল করে দিল। আবার যদি কোনো উপসর্গ শুরু হয় তখন তো বউকে নিয়ে ওই ডাক্তার বদ্যি করবে, তো তখন? আর সেই জন্যেই তো আমি গুরুদেবের কাছে যাব। তবে আমার স্থির বিশ্বাস গুরুদেবের ওষুধ মক্ষম। কোনো ডাক্তার বুদ্ধি এর প্রতিকার করতে পারবে না। আমি তো এখনো ভাবতেই পারছি না এরকম একটা ঘটনা কি করে ঘটলো। আপনার বিরুদ্ধে দাঁড়াবার সাহস। হ্যাঁ বলছি, তা আমি কি করব? ইনকোয়ারি কমিটি রিপোর্ট না আসা পর্যন্ত আমার মন্ত্রিত্ব নেই, আমি সাসপেন্ডেড। না, আমি পারবো না। অনেককে অনেক কিছু করে দিয়েছি, অনেক ব্যাটাকে চেনা হয়ে গেছে। ছাড়ো, যা দরকার তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় কম। দাদা, আপনাকে সেই চৌধুরী বাড়ির কথা বলেছিলাম, মনে আছে? এটা হলো সেই চৌধুরী বাড়ির দানপত্র। আপনি যদি বাড়িটা কিনে নেন তাহলে একভাবে পরীকে জব্দ করা যাবে। আর কিছু না, ওরা সবাই মিলে পথে বসবে, এটা নিশ্চিত। একটা কাঁটা আমাকে সবসময় খোঁচা দিচ্ছে। সেই কাঁটাটাকে শেষ না করা পর্যন্ত
আমার বিশ্রাম নেই। বাড়িটা আমি কিনবো, কিন্তু তোমাকে ডিভিডেন্ড দিতে হবে। ডিভিডেন্ড মানে? তুমি তো বাড়ির ব্যাপারে টাকা নেবে, সেই ব্যাপারে তো তুমি শিয়ানা নম্বর 1। দেখুন দাদা, এই যুগে টাকার দরকার সবার, আমার আপনার, টাকার জন্যই তো খাটছি। তবে আপনি নিজে যদি বাড়িটা কেনেন, আমি আপনার সঙ্গে দরদাম করব না। বাড়ির ন্যায্য দামে তুমি পাবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। আপনি অর্ডার করুন দাদা, আপনি অর্ডার করুন, আমি কাজ করে দেব। আপনি মুখ ফুটে কথাটা বলেছেন, আর সে কাজ আমি করব না, তাই কখনো হয়? বলুন বলুন আমাকে কি কাজ করতে হবে। শোনো, কি বলছেন দাদা? এই কাজ? তাহলে যাও, জীবনভর বাড়ি বিক্রি করার স্বপ্ন দেখো কি? দাদা, আমি সেরকম ভেবে কিছু বলিনি দাদা। আসলে আগের মতো আমার তেমন নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক তৈরি করে কাজটা করতে গেলে সময় লাগবে। নেটওয়ার্কের সাপোর্ট দেবো আমি, তুমি শুধু তদারকি করে কাজটা ফিনিশ করবে। কাক পক্ষী টের পাবে না, এমনকি পুলিশ মিডিয়া কেউ জানতে পারবে না। আমি আমি পারবো দাদা। তবে যাও, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে। তবে যাওয়ার আগে একটা কথা মাথায় রেখো, তোমার সামান্য ওই কটা কাগজের জন্য এতগুলো টাকা কিন্তু আর কেউ দেবে না। আমি আমি রাজি দাদা। কাজটা যদি নির্বিঘ্নে সারতে পারো, যে দাম চেয়েছো তার উপরে এক্সট্রা 20 লাখ টাকা পাবে। কি খুশি তো? আর যদি না পারো, হ্যালো, কে? কাকে চাই? কে? বড়দাদু? তোমার জন্য আমরা সবাই ভাবছি, তুমি কোথায়, কবে আসবে? হ্যালো হ্যালো কে রে বান্টি? হ্যালো, কার সঙ্গে কথা বলছিস? বড়দাদু, বড়দাদু ফোন করেছে। কি? দে 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 দে। হ্যালো বাবা, বাবা বাবা আমি দেবা বলছি। কিছু শুনতে পাচ্ছি না, ভীষণ আওয়াজ হচ্ছে ওখানে। বাবা বাবা তুমি কোথায়? বাবা হ্যালো। হ্যাঁ, কেটে গেল। কি বললো বড়দাদু? তুই ঠিক শুনেছিলি, বাবাই ফোন করেছিল। কেন, তুমি বড়দাদু গলা চিনতে পারলে না? কিছু তো শুনতে পেলাম না, এত ডিস্টার্ব হচ্ছিল। ইস, একদিন বাদে যাও বা বাবা ফোন করলো, তাও কি হয়েছে তোদের? ছিচকাঁদনের মতো চোখে জল ফেলছিস কেন? বাবা ফোন করেছিল, কিছু শুনতে পেলাম না, তার আগে ফোনটা কেটে গেল। দাদা? দাদা ফোন করেছিল? কে ধরেছিল ফোনটা? প্রথমে বান্টি ধরেছিল, পরে আমি ধরলাম, কিন্তু কিছু শুনতে পারলাম না। তাই বল, বান্টি ফোন ধরেছিল। তুইও যেমন, বান্টি কি শুনতে কি শুনেছে, দাদা কখনো ফোন করতে পারে? আরে না না, ও তো বলছে বড়দাদু ফোন করেছিল, ও তো আর মিথ্যে কথা বলছে না। আরে না রে না দেবা, তো কোনো রং নাম্বারে কেউ ফোনটা করেছে। ও বলছে বড়দাদু। কি রে বান্টি? হ্যাঁ, বড়দাদুই ফোন করেছে। চুপ কর, বড়দাদু ফোন করেছে। এই তুই যা যা এখান থেকে, বড়দাদু কোনো ফোন, তুই যা, বড়দাদু ফোন করতেই পারে না। চল, আচ্ছা বড়দাদু পিসি, ও ফোন যখন করবে। বলছে তখন তুমি কেন? যা, ফেলে যা। আরে চুপ কর তো দেবা, দাদা ফোন করতে পারে না। বাবা ফোন করতে পারে না? তুমি কি করে এত জোর দিয়ে বলছো?
জোর দিয়ে বলবো কেন? মানে যারা দাদাকে কিডন্যাপ করেছে তারা কি এত কাঁচা কাজ করবে নাকি? আর তাছাড়া দাদার এখন যা বয়স, তাতে করে দাদা তো ওখান থেকে পালিয়ে আসতে পারবে না, না? বুঝতে পারছি। পর ব্যাপারেও আমার একটা সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণ ছিল না বলে কিছু বলতে পারিনি। কি বলছিস কি পাগলের মতো? রূপার ব্যাপারে আবার কিসের সন্দেহ? রূপা যে এ বাড়িতে আছে সেটা এ বাড়িরই কেউ মন্ত্রীকে খবরটা দিয়েছিল, এবং আমি শিওর সেই খবরটার সুজিত পিষে দিয়েছিল। মুখ সামলে কথা বল দেবা। তোর কাছে কি প্রমাণ আছে যে রূপা এখানে আছে সেই খবরটা সুজিতই দিয়েছে মন্ত্রীকে? সময় হলেই প্রমাণ দেব রীতা পিসি। তুমি তোমার ছেলে মেয়ের মাথায় হাত রেখে বলতে পারবে যে সুজিত পিসে খবরটা দেয়নি? ছি 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 রীতা পিসি, আমাদের সব কিছু তো নিয়েছো, আর কত ক্ষতি করবে, কত নিচে নামবে তোমরা? দেবা, দেবা, আমি তোদের কোনো ক্ষতি করিনি, কোনো কিছু কেড়েও নিইনি। তুই খুব ভালো করে জানিস যে দাদা নিজের হাতে সই করে দানপত্র দিয়েছেন আমাকে। তুমি খুব ভালো করেই জানো রীতা পিসি, বাবা স্বেচ্ছায় সেটা করেনি, তুমি কোনোভাবে জোর করে সেটা করিয়েছিলে। তারপর এতদিন যে অত্যাচার অপমান করেছো সেটাও নিশ্চয়ই ভুলে যাওনি। সঙ্গে তো আমার ওই বিশাখা সুদীপকেও জুটিয়ে এনে অত্যাচার করেছো। তো বিশাখা যদি কিছু করে থাকে আমার ঘাড়ে চাপাচ্ছিস কেন? বিশাখার সঙ্গে বোঝাপড়া করে নে। হ্যাঁ, বোঝাপড়া করার সময় এসছে রীতা পিসি। আমি শিওর যে বাবাকে তোমরাই কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছো, নইলে তুমি কি করে এত না নিশ্চিত হচ্ছ যে বাবা ফোনটা করেনি? খবরদার দেবা, খবরদার। স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছিস তুই। কাগজে কলমে কিন্তু এখনো আমি এই বাড়ির মালকিন। আমার ইচ্ছে হলে এখান থেকে তাড়িয়ে দিতে আমার 1 মিনিটও লাগবে না তোদের। সেটা আর হচ্ছে না রীতা পিসি। এবং না, এতদিন যা সহ্য করেছি সারা জীবন সেটা সহ্য করব। এইবার শুরু হবে পাল্টা মার। বলো বাবাকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো। আমি কিছু জানি না দেবা, বিশ্বাস কর, আমি সত্যি কিছু জানি না। তুই তুই শুধু শুধু আমাকে সন্দেহ করছিস। তুই বরং ওই বিশাখা সুদীপকে একবার জিজ্ঞেস কর। সাবধান রীতা পিসি, খুব সাবধান। অনেক ক্ষতি করেছো তুমি, আর নয়। দুধ কলা দিয়ে বাবা যে কালসাপ পুষেছিল, এবার তার মাথাটা আমি গুঁড়িয়ে দেব। কি রান্না তোরজো শুরু? এ কি, আজ তুমি এত তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এলে? তোমার তো অফিসের ছুটি ছিল, ছুটি ছিল। কালকে রাত্রিবেলা একটা ফোন এলো, আজকে ঘন্টাখানেকের জন্য অফিসে যেতে হবে। দেখো না, আজ তো একাদশী, মা মাসি দুজনেই তো নিরামিষ খাবে। এই লাউ করছি, তোমার শাশুড়ি আবার লাউয়ের তরকারি খেতে খুব ভালোবাসে, জানো তো? শোনো না, ঘরে বড়ি আছে? হ্যাঁ, তা আছে। তুমি তাহলে একটা কাজ করো, লাউগুলোকে একটু কুচি কুচি করে কাটো, আমি বড়ি দিয়ে লাউ রান্না করব। না না, সে কেমন করে হবে? তোমার তো শরীর খারাপ, আগুনের তাপে গেলে যদি আরো শরীর খারাপ হয়। শরীরে আমার কিচ্ছু হয়নি। নাও তুমি বরং কুটোটা কুটে দাও আমাকে। দেখো, অপূর্বদা এই সময় বাড়িতে নেই, এখন যদি তোমার কোনো বাড়াবাড়ি হয় তাহলে তো। আচ্ছা, সামান্য একটা মাথা ঘোরাকে তুমি এত বড় করে দেখছো কেন বলো তো? তাড়াতাড়ি কুটোটা কুটে ফেলো, এরপরে কিন্তু দেরি হয়ে যাবে। তাহলে তুমি আমাকে কথা দাও, তোমার শরীরে কোনো কষ্ট হলে, সামান্য রকম কোনো অসুবিধা হলে তুমি আমাকে সেটা জানাবে। বলো, আমাকে আগে জানাবে। ঠিক আছে, জানাবো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়ছো। আমার কিন্তু শরীর একেবারে পারফেক্ট আছে। দাঁড়া, ওই জলটা ফেলে দিয়ে আসি। এই এই মেয়ে, কি ভাবছো? আচ্ছা, নতুন বৌমা শান্তি নেই। কত সব নিরামিষ রান্না করবে, এবার আরো বিপাকে পড়বে নতুন বউ।